এবার গণভবনের ভেতর পাওয়া গেল এমন এক রেজিস্টার বই যা নতুন করে আলোচনার মোড় ঘুরিয়ে দিচ্ছে। ভারতীয় সংস্থার ওই রেজিস্টার বই নিয়ে প্রশ্ন তুলেছেন অনেকেই। ওই সংস্থাটির বিরুদ্ধে ভারতীয় গুপ্তচর সংস্থার হয়ে কাজ করার অভিযোগ অনেক পুরনো। তাহলে কি গণভবনে ভারতীয় গুপ্তচর সংস্থার একটি সেল বা রিপোর্টিং স্পট ছিল? সম্প্রতি ইংরেজি দৈনিক ডেইলি স্টার গণভবন ঘুরে কিছু প্রতিবেদন প্রকাশ করে, আর সেখানেই একটি প্রতিবেদনে উঠে আসে গণভবনের ভেতর পাওয়া গেছে ইন্দিরা গান্ধী কালচারাল সেন্টারের ইয়োগা ক্লাসের রেজিস্টার বই। যে বইয়ের বা খাতায় লেখা ছিল কে কবে এসেছেন, কার উপস্থিতি কখন, সেই তথ্য। রেজিস্টার বইটির ঠিকানা অনুযায়ী গুলশানে ইন্দিরা গান্ধী কালচারাল সেন্টারে থাকার কথা, কিন্তু এটি পাওয়া গেল গণভবনের ভেতরে। 5 আগস্টে গণভবন যেভাবে লন্ডভন্ড করা হয়, এরপর যত্রতত্র ছড়িয়ে ছিটিয়ে পড়েছিল নথি, চিঠি, কাগজপত্র। তার মধ্যে এটি একটি। ডেইলি স্টারের এই প্রতিবেদনে আরও জানায়, গণভবনে ইয়োগা ক্লাসের রেজিস্টার ফর্ম পাওয়া গেছে। আর এটা নিয়ে প্রশ্ন তুলেছেন আল জাজিরার অনুসন্ধানী সাংবাদিক জুলকারনাইন সায়ের। ফেসবুক পোস্টে তিনি বলেন, সেখানে কি ঢাকা শহরের সব ইয়োগা স্কুল বা প্রতিষ্ঠানের সদস্যদের রেজিস্ট্রেশন ফর্ম ছিল? অবশ্যই না। তা কোন প্রতিষ্ঠানের ফর্ম ছিল? ইন্দিরা গান্ধী কালচারাল সেন্টারের। আর ইন্দিরা গান্ধী কালচারাল সেন্টার কারা পরিচালনা করে? ICCR। আর ICCR কি? ইন্ডিয়ান কাউন্সিল ফর কালচারাল রিলেশন, যা ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের অধীনে পরিচালিত একটি প্রতিষ্ঠান, যা ভারতীয় দূতাবাসের তত্ত্বাবধানে পরিচালিত হয়। বিভিন্ন অভ্যন্তরীণ মহলে গুঞ্জন আছে যে ভারতের বৈদেশিক গোয়েন্দা সংস্থার বিভিন্ন দেশে ICCR কাভারে কাজ করে। এমনকি ডেইলি স্টারের এই রিপোর্ট নিয়েও একটি প্রশ্ন তুলে এই সাংবাদিক বলেন, এত গুরুত্বপূর্ণ বিষয়টা কেন উৎস রাখা হলো? কেবল ইয়োগা ফর্মের কথা উল্লেখ করা হলো, কিন্তু সেসব যে ICCR এর ইয়োগা ফর্ম, সেটা কেন উল্লেখ করা হলো না? হাসিনার সরকারি বাসভবনে তো আর কোনো দেশের কালচারাল সেন্টারের এমন ডকুমেন্ট নেই, তাহলে কেন ভারতের কালচারাল সেন্টারের অভ্যন্তরীণ ডকুমেন্ট তার বাসায় পাওয়া গেল? এই সাংবাদিক আরও জানান, কালচারাল সেন্টারের মাধ্যমে ভারতের গুপ্তচর ভিত্তিক কার্যক্রম পরিচালনা করে এমন অভিযোগ আছে। ফেসবুকের এই পোস্টের কমেন্টে অনেকে লিখেছেন, ভারতীয় ইয়োগা কমিটির বিরুদ্ধে মালদ্বীপে আন্দোলন করতে হয়েছিল। বাংলাদেশের ক্ষেত্রে এমন আন্দোলন করা সময়ের দাবি। আরেকজন কমেন্ট করেছেন, তার মানে গণভবনকে কোনোভাবেই বাংলাদেশের প্রধানমন্ত্রীর বাসভবন হিসেবে রাখা হয়নি, ওটা ছিল ভারতীয় গুপ্তচরদের রিপোর্টিং স্পট। জুলেখা বেগম নামে আরেকজন কমেন্ট করেছেন, ঠিকানা পুরনো ভারতীয় অ্যাম্বাসি। দেখেন, যারা এলাকা ভিত্তিক আওয়ামী লীগের রাজনীতি করত কিংবা করে, তারাও জানে আওয়ামী লীগ মূলত ভারতের একটা সংগঠন। অতএব গণভবনে ভারতের কত জিনিস থাকতে পারে, এটা কোনো ব্যাপারই না। হোসেন সিদ্দিকী নামে আরো একজন কমেন্ট করেছেন, গণভবনকে ক্রাইম স্পট ঘোষণা করে এর প্রতিটি বস্তু পরীক্ষা নিরীক্ষা করে আর্কাইভ করে রাখা দরকার ছিল, আর সেটা না করা পর্যন্ত কাউকে ঢুকতে দেওয়া উচিত ছিল না। আরিফ সাবাব নামে একজন বলেছেন, আমি এই কার্যক্রমের বিপক্ষে, কিন্তু কারণটা খুব সম্ভবত এই যে ইন্দিরা গান্ধী কালচারাল সেন্টার ছাড়া অন্য আর কোনো দূতাবাসের অঙ্গ প্রতিষ্ঠান ইয়োগা ক্লাস করায় না। এটা কিন্তু সেই 80-র দশক থেকে চালু আছে। এই সেন্টার যখন গুলশান 2 নম্বরে ছিল 90-এর দশকে, তখনও এটা চালু ছিল, আর এটা সর্বসাধারণের জন্য উন্মুক্ত। এই কমেন্টের রিপ্লাইতে আরেকজন লিখেছেন, ইয়োগা ক্লাসের লিস্ট পেলে বুঝতেন তারা কারা। ইয়োগা ক্লাস একটা কভার মাত্র। গণভবনে ইন্দিরা গান্ধী কালচারাল সেন্টারের রেজিস্টার বই গণমাধ্যমে প্রকাশ্যে আসার পর নীরব ভারতীয় দূতাবাসের অধীনে সংস্থাটি। এ নিয়ে তারা এখনো পর্যন্ত কোনো বক্তব্য বা ব্যাখ্যা হাজির করেনি। বাংলাদেশ গুমের তদন্ত যে কমিশন গঠন করা হয়েছে, সেখানে প্রতিবেদনে উঠে এসেছে গুমের সঙ্গে ভারতীয় গোয়েন্দা সংস্থার সম্পৃক্ততা। বিএনপি নেতা সালাউদ্দিন এর আগে সাইদির মামলার সাক্ষী সুখরঞ্জন বালি সহ অনেকেই গুমের পর ভারতে নিয়ে ছাড়া হতো। বাংলাদেশের একটি মানবাধিকার সংস্থা দীর্ঘদিন ধরে দাবি করে আসছে, ভারতের কারাগারে বন্দী আছেন বাংলাদেশের গুমের শিকার হওয়া বহু ব্যক্তি। আবার গুম হওয়ার পথে ছিলেন, পরে সেখান থেকে ছাড়া পান, সেটিও বাংলাদেশ ভারত সীমান্ত এলাকা। এমন একাধিক নজির দেখা গেছে। গুম কমিশনের রিপোর্টে আয়নাঘর ও ভারতীয় গোয়েন্দা সংস্থার হাতে বন্দি বিনিময় বা বাংলাদেশের ভেতরে তৎপরতার কথাও উঠে এসেছে।